সুদানের শহীদ ৬ সেনা সদস্যকে শেষ বিদায়। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা সম্পন্ন। নিজ নিজ গ্রামের বাড়িতে সামরিক মর্যাদায় হবে দাফন। বিপ্লবীদের খুন করে চেতনা দমন করা যায় না, হাদির কবর জিয়ারত শেষে জামায়াত আমির। ফেব্রুয়ারিতেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা। চলন্ত ফেরিতে হঠাৎ চালু হয়ে যায় ট্রাকের ইঞ্জিন। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ডুবল ৫টি যানবাহন, ৩ জনের মৃত্যু। পরিবারের শোকের মাতম। জুলাই অভ্যুত্থান নিয়েও প্রতারক চক্রের মামলা বাণিজ্য। আদালত থেকে নথি চুরি করে ৩ ভুয়া অভিযোগ। চাঁদাবাজির কথা জানিয়ে জনপ্রতিনিধির সাক্ষ্য। এবং বিপর্যয়ের মুখে ঢাকা চট্টগ্রাম রুটের কন্টেইনার পরিবহন। রেলের 4টি ইঞ্জিনের প্রয়োজন হলেও মিলছে মাত্র একটি। জটলা বাড়ছে বন্দরের আশপাশের এলাকায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা জানানো হয় 3 বাহিনীর পক্ষ থেকেও। শহীদ সেনা সদস্যদের হেলিকপ্টার যোগে নিজ নিজ জেলায় পাঠানো হবে। সেখানে সামরিক মর্যাদায় তাদের দাফন হবে। শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৬ সেনা সদস্যের মরদেহ দেশে আসে। সেখানে থেকে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এর হিমাগারে রাখা হয়। সুদানে শান্তিরক্ষী মিশনে শহীদ সেনা সদস্যদের দাফনের জন্য নিজ নিজ জেলায় পাঠানো হবে। সেই খবর জানাতে কিশোরগঞ্জে আছেন সহকর্মী নূর মোহাম্মদ এবং নাটোরে আছেন আল মামুন। প্রথমেই যাচ্ছি কিশোরগঞ্জে নূর মোহাম্মদের কাছে। গত ১৩ নভেম্বর সুদানের আবির শহরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় যে ৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন তাদেরই একজন কিশোরগঞ্জের সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই সৈনিক জাহাঙ্গীর আলমের মরদেহ অল্প কিছুক্ষণের মধ্যেই এই পাকুন্দিয়া উপজেলায় এসে পৌঁছবে। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যে তারাকান্দি গ্রামের এখানে তার হেলিকপ্টারে করে তার মরদেহ এখানে আনা হবে। এরপরে এখান থেকে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষ করে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে। এখানকার যে সংস্কৃতি যারা দায়িত্বশীল যারা আছেন তারা জানিয়েছেন যে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে বহনকারী হেলিকপ্টারটি এই মাঠে প্রবেশ করে এই মাঠে অবতরণ করবে এবং এরপরেই সকল যে তার সংক্ষিপ্ত যে আনুষ্ঠানিকতা আছে তা আমরা যতটুকু জানতে পেরেছি তা মরদেহের সাথে তার আত্মীয় স্বজন রয়েছেন এবং তারা এখানে আসবেন। আসার পরেই তার মরদেহ এখান থেকে কয়েক কিলোমিটার দূরে পাকুন্দিয়া উপজেলার যে জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রাম আছে, তারাকান্দি গ্রামে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আপনাকে যদি বলি এই যে জাহাঙ্গীর আলম তিনি সেনাবাহিনীতে 2014 সালে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। আর এরপরে যে গত প্রায় 1 মাস কয়েকদিন পরে গত নভেম্বরের 7 তারিখে তিনি শান্তিরক্ষা মিশনে যোগদান করেছিলেন। আর এরপরে যে গত প্রায় 1 মাস কয়েকদিন পরে গত নভেম্বরের 7 তারিখে তিনি শান্তিরক্ষা মিশনে যে সুদানে যান এবং তার যে তার পিতা যে হযরত আলী এবং তার স্ত্রী এবং একটি মাত্র সন্তান রয়েছে যে 3 বছরের ইরফান। এই তাদের যাওয়ার সময় সে স্বজনদের বলেছিলেন যে সংসারের সচ্ছলতা ফেরানোর জন্যই তিনি শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন এবং ফিরে এসে আমরা সব কিছু মিলে আমরা অপেক্ষা করছি, তার লাশের অপেক্ষায় সবাই অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সবশেষ। আমরা এখন চলে যাব নাটোরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আল মামুন, তার কাছে যাচ্ছি সরাসরি। মাসুদ রানা তার কিন্তু মরদেহ আনার জন্য কিন্তু নাটোরের লালপুর উপজেলার করিমপুর হাই স্কুল মাঠ, এই মাঠ কিন্তু প্রস্তুত করা হচ্ছে। সকাল থেকে আমরা দেখছি লালপুর সেনা ক্যাম্পের সদস্যরা কিন্তু হেলিপ্যাড মাঠ তৈরি করেছেন এবং তার পরিবারের 2 সদস্য যারা রয়েছেন
তার চাচা এবং এক ভাই মরদেহে ঢাকার কচুক্ষেতে রয়েছেন। সেনাবাহিনীর যে হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টারে করে কিন্তু সেই মরদেহ আনা হবে এই মাঠে, এবং পরবর্তীতে এখান থেকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে প্রায় 10 কিলোমিটার দূরে বোয়ালিয়াপাড়া সেখানে নিয়ে যাওয়া হবে। একটি বিষয় যে 13ই ডিসেম্বর সুদানে সন্ত্রাসীদের হামলায় 6 সেনা সদস্য নিহত হয়। এর মধ্যে নাটোরের লালপুর উপজেলার যে কর্পোরাল রয়েছে মাসুদ রানা, আছে মাসুদ রানার মরদেহ কিন্তু নিহত হন এবং তার মরদেহ কিন্তু আনা হবে এই মাঠে। তারপরে যেটুকু আমরা পরিবার থেকে নিশ্চিত হয়েছি যে দুপুর 2:30টার সময় তার মরদেহ বোয়ালিয়া হাই স্কুল মাঠে জানাজা শেষে দাফন করা হবে। তবে একটি বিষয় আমরা এখন পর্যন্ত যেটি বলতে পারছি যে আবহাওয়া কিন্তু অনুকূলে না থাকা এবং কুয়াশাচ্ছন্ন না থাকায় সেই হেলিকপ্টার আসলে কখন রান করবে সেটি কিন্তু নিশ্চিত না। সকাল 10টার সময় যে হেলিকপ্টার রান করার কথা ছিল সেটি কিন্তু আরো দেরি হতে পারে বলে এখানে সেনা সদস্য সূত্র জানাচ্ছে। তো পরিবার অপেক্ষা রয়েছে, লাশ এবং গ্রামবাসী অপেক্ষা করছে মাসুদ রানার মরদেহ গ্রহণের জন্য, এবং জানাজার যে সর্বস্তর মানুষের আকাঙ্ক্ষা রয়েছে। তো এই ছিল আমার কাছে কর্পোরাল মাসুদ রানার মরদেহ আনার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নাটোর ও কিশোরগঞ্জে। হত্যার মাধ্যমে বিপ্লবীদের আদর্শ ও চেতনা মুছড়ে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও করেন তিনি। সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিপ্লবীদের দমানোর চেষ্টা অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। তিনি হাদিকে কোটি প্রাণের বিদ্রোহের আলো হিসেবে অভিহিত করেন। হাদি হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অগ্রগতির সমালোচনা করেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি তোলেন জামায়াত আমির। যারা বিপ্লবী তাদেরকে খুন করে বিপ্লবের চেতনাকে খুন করা যায় না, বরঞ্চ সেই চেতনা আরও ছড়িয়ে পড়ে। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। এলাকাভেদে বহুমাত্রিক সমস্যায় জর্জরিত ঢাকা 10 রাজধানীর অন্যতম আধুনিক আসন হিসেবে পরিচিত হলেও জলাবদ্ধতা, মাদক আর কিশোর গ্যাংয়ে বিপর্যস্ত এলাকার মানুষ। তাদের প্রত্যাশা, নিরাপদ জনপদ গঠনে ভূমিকা রাখবেন নির্বাচিত জনপ্রতিনিধি। আসনটিতে বিএনপির শেখ রবিউল আলম, জামায়াতের জসিমউদ্দিন সরকার এবং স্বতন্ত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মধ্যে হতে পারে নির্বাচনী লড়াই। নুরুল আলম নয়ন এবং জাকারিয়া জয়ের ছবিতে হাসান ওয়ালির প্রতিবেদন। ঢাকা 10 ধানমন্ডি কলাবাগানের ঝা তকতকে সড়ক আর সুউচ্চ ভবন দেখলে মনে হতে পারে আসন জুড়ে রয়েছে উন্নত নাগরিক সুবিধা, আর এটি পুরোই বাসযোগ্য জনপদ। কিন্তু ধানমন্ডির মূল সড়ক পেরিয়ে আবাসিক এলাকা কিংবা অলিগলিতে গেলেই চোখ ছানা বড়া। ঢাকার আর 10টা এলাকার মতোই নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা 10-এর বাসিন্দারাও। ধানমন্ডি কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ, কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত আসনটির বড় অংশই রয়েছে অবহেলায়। ঢাকা 7 এবং 2, এরপর এবার ঢাকা 10-এ যুক্ত হয়েছে কামরাঙ্গীরচরের 55 নম্বর ওয়ার্ড। তীব্র গ্যাস সংকট, অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা সহ নানা সংকটে জর্জরিত এই এলাকার মানুষ। ধানমন্ডির আসনে যুক্ত হয় এবার এলাকার উন্নয়নের আশা বাসিন্দাদের। ময়লা জমা পানি উঠে যায় রাস্তায়, মানুষ হাঁটতে নামাজ পড়তে যাইতে অনেক কষ্ট। রাতে 3টা বাজে একটু আহে, আবার 1 ঘন্টা খানি একটু থাকে, আবার জায়গা আর তামান দিন গ্যাস থাকে না। যেরকম উন্নয়ন বা সেবা ধানমন্ডির লোকেরা পায়, ঠিক ওরকম সেবা যেমন আমরাও পাই। নিউ মার্কেট, ধানমন্ডি কলাবাগান সহ অন্যান্য এলাকাতেও জলাবদ্ধতা, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, খেলার মাঠের সংকট সহ রয়েছে নানান সমস্যা। প্রার্থীদের নজরে এসব সমস্যা তুলে ধরছেন ভোটাররা। এলাকাতেও খেলাধুলার মাঠ নেই, তো অবশ্যই আমাদের একটা খেলাধুলার মাঠ প্রয়োজন। জলবদ্ধতাকে প্রধান কারণ দেখিয়ে সমাধান করার জন্য আমরা এই আসনে যে নির্বাচিত হবে তার কাছে আমাদের একটাই আবেদন থাকবে, এলাকার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করবে। এই ধরনের প্রতিনিধিত্ব চাই আমরা। আসনটিতে বিএনপি প্রার্থী করেছে শেখ রবিউল আলম রবিকে, দাড়িপাল্লার প্রার্থী জসিমউদ্দিন সরকার। অন্যদিকে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে জুলাই গণঅভ্যুত্থানের নেতা, সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মূলত এই 3 প্রার্থীর জমজমাট ভোট যুদ্ধ হতে পারে আসন্ন নির্বাচনে। এবি পার্টি, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দলের প্রার্থীও আছেন আসনটিতে। প্রার্থী ঘোষণা করেনি এনসিপি। সুখে দুঃখে ভোটারদের পাশে থাকার কথা বলছেন আসিফ মাহমুদ। মাদক কিশোর গ্যাং মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর। অন্যদিকে নিরাপদ ও পরিচ্ছন্ন এলাকা গড়তে সব সংস্থার সঙ্গে সমন্বয় করার কথা বলছেন বিএনপি প্রার্থী। চাঁদাবাজি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনাই আমাদের অন্যতম প্রতিশ্রুতি। মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পৃহাকে বাস্তবায়ন করাটাই হবে অন্যতম লক্ষ্য। এই আসনের জনগণের সকল সমস্যা নিয়ে স্পেসিফিক ভাবে এবং বিস্তারিতভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করব। ড্রেনেজ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকরণ করার প্রয়োজন আছে। মাদকের প্রভাবে এলাকা, মহল্লা, ইভেন পরিবার লেভেলও মানুষ খুব অতিষ্ঠ। এই বিপদগামী গোষ্ঠীকে ফিরিয়ে আনার জন্য তাদের কাছে কোনো আশার কিছু তারা শুনতে পায়নি। আমরা আশারও দেখিয়েছি। লেক অঞ্চলটা অনিরাপদ, অপরিচ্ছন্ন, এটাকে আরেকটু ব্যবহার উপযোগী করা। খেলার মাঠগুলি এখনো পর্যন্ত পরিত্যক্তর মতো হয়ে আছে। আবার কিছু কিছু মাঠ হচ্ছে কিছু কিছু মানুষ কুক্ষিগত করে রেখেছে, সেগুলি ব্যাপারে আমি কনসার্ন আছি। 3,88,000 ভোটারের জনপদে রয়েছে বড় কাপড় এবং চামড়াজাত পণ্যের বাজার। ঢাকা কলেজ, বিজিবি হেডকোয়ার্টার সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান। শুধু প্রতিশ্রুতি নয়, বরং তা বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ প্রতিনিধি চান ঢাকা 10-এর ভোটাররা। প্রত্যাশা মাদকমুক্ত, ব্যবসা বান্ধব, নিরাপদ জনপদ। আর এসব বিবেচনায় নেই 12ই ফেব্রুয়ারি যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে অপেক্ষায় এই এলাকার মানুষ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে ইসিতে যাবেন 3 বাহিনীর প্রধান। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং গণভোটের পরিবেশ সুষ্ঠু রাখতেই প্রধান নির্বাচন কমিশনারের সাথে দুপুর 12টায় 3 বাহিনীর প্রধানের সাথে বৈঠক করবে এবং এই বৈঠকের পরেই দুপুর 2:30টার সময় আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে অন্যান্য সশস্ত্র বাহিনীর প্রধানরা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। আমরা যতটুকু দেখেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণার আগেও দফায় 2 দফায় বৈঠক করেছে নির্বাচন কমিশন এবং তফসিল ঘোষণার পরে যেহেতু তফসিল ঘোষণার পরদিন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটায়, তার 3 দিন পরেই কিন্তু আবারও উচ্চ পর্যায়ের একটি বৈঠক করে নির্বাচন কমিশন। জরুরি বৈঠক করে। জরুরি বৈঠকের পরেই তারা কিছু সিদ্ধান্ত নেয় যে তারা নির্বাচনের সময় 5 দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। নির্বাচনের আগে 3 দিন, ভোটের দিন এবং ভোটের 1 দিন পরে, এবং কতজন সেনা পুলিশ সদস্য অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে সেটিও নির্ধারণ করে নির্বাচন কমিশন। যেহেতু তফসিল ঘোষণার পর থেকে দফায় দফায় বিভিন্নভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সেই ক্ষেত্রে নির্বাচনের যে পরিবেশ সেটি পর্যালোচনা করতেই মূলত আজকে 3 বাহিনী প্রধানের সাথে প্রধান নির্বাচন কমিশনার তিনি বৈঠক করবেন এবং সেখানেই মূলত যে যৌথ বাহিনী অভিযানে অবৈধ অস্ত্র কী করে উদ্ধার করা যায়, কী করে এই ধরনের সন্ত্রাস কর্মকাণ্ড দমন করা যায়, সেসব বিষয় নিয়ে মূলত আলোচনা চলবে। এই আলোচনার পরেই কমিশনের যে আইনশৃঙ্খলা বাহিনী সভা অনুষ্ঠিত হবে সেখানে হয়তো নানা রকম দিক নির্দেশনা উঠে আসবে। এই ছিল এখানকার আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন ভবনে। সময় সংবাদ আরও থাকছে। আর্থিক খাতে জরাজীর্ণ পরিস্থিতি উন্মোচনের বছর 2025। বড় চ্যালেঞ্জ খেলাপি ঋণ আদায় ও আমানতকারীদের ব্যাংকে ফেরানো। রেমিটেন্স বাড়িয়েছে রিজার্ভ, কমেছে মূল্যস্ফীতি। নারায়ণগঞ্জের ধলেশ্বর নদীতে ফেরি থেকে পড়ে ট্রাকসহ 5টি যানবাহন ডুবে গেছে। এ ঘটনায় মারা গেছেন 3 জন। পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর ফেরিঘাট। শনিবার রাতে ফতুল্লার বক্তাবলীর পূর্ব পারের ঘাট থেকে বেশ কিছু যানবাহন ও যাত্রী নিয়ে ধলেশ্বরী নদী পার হচ্ছিল একটি ফেরি। মাছ নদীতে পৌঁছালে হঠাৎ একটি ট্রাকের ইঞ্জিন চালু হয়ে যায়। চলতে শুরু করলে ট্রাকটি সহ 2টি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি ভ্যান নদীতে তলিয়ে যায়। এ সময় অধিকাংশ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন প্রবাসী মাসুদ, ভ্যান চালক স্বাধীন ও মোটরসাইকেল আরোহী রফিক। পরে স্থানীয়রা আহত অবস্থায় রফিককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ফেরির নিচ থেকে একে একে উদ্ধার করা হয় নিখোঁজ স্বাধীন ও প্রবাসী মাসুদের লাশ। 2 জন নিখোঁজের দাবি ছিল আমাদের কাছে। 2 জনকেই নদী থেকে উদ্ধার করা হয়েছে। একজনের নাম হচ্ছে স্বাধীন আর একজনের নাম হচ্ছে মাসুদ। মাসুদকে ফেরির প্রপেলারের সাথেই পাওয়া গেছে, আর স্বাধীনকে ওই যে কোস্টগার্ডের গ্রাফি আছে ওতে ওনারা উদ্ধার করেছেন। 20টি যানবাহন নিয়ে ফেরিটি ধলেশ্বরী নদীর পশ্চিম পারে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জুলাই হত্যা মামলার নথি চুরি করে দায়ের হয়েছে 3টি ভুয়া মামলা, এমন অভিযোগ উঠেছে ঢাকার সিএমএম আদালতে। মামলাকে ব্যবহার করে চাঁদাবাজির কথা জানিয়ে সাক্ষ্য দেন স্থানীয় এক জনপ্রতিনিধি। সিনিয়র আইনজীবীর মন্তব্য, শুরু থেকেই জুলাই আগস্ট আন্দোলনের মামলার দায়িত্ব সরকারিভাবে নেওয়া হলে সুযোগ পেত না এসব অসাধু চক্র। হয়রানি বন্ধ করতে গণ অভ্যুত্থানের সব মামলা ও গ্রেফতারের তদন্তের পরামর্শ দেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। লোকজন আসছে গাড়ি নিয়ে, আইসা বলতেছে যে এই যে মামলা হয়েছে, মামলার উকিলের সাথে যোগাযোগ করলে বা এটা তদন্ত হইতেছে, তদন্তকারী লোকের সাথে যোগাযোগ করলে টাকা পয়সা দিলে এই মামলা থেকে আমরা তাদেরকে বাদ দিয়ে দিতে পারব। জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের এমন অভিযোগ ওঠে আদালতের এক শুনানিতে। সাক্ষ্য দেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা বাহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অভিযোগের সত্যতা খুঁজতে ঘটনাস্থলে সময় সংবাদ। মামলার পর বাড়ি ছাড়া আসামিরা যোগাযোগ করলে জানান টাকা হাতানো ও ব্যক্তিগত শত্রুতা সহ বিভিন্ন উদ্দেশ্যে মামলা করা হয়েছে। মনে করেন আপনার সাথে আমার শত্রুতা আছে, ওইটা উদ্ধার করার জন্য কি বলছে যে আপনি 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, ওর নামটা আমি মামলা দিয়ে দিই। আমার কাছে বলে গেছে এই উকিলের সাথে কথা বললেই, যোগাযোগ করলেই 2 লাখ টাকা দিলেই এই মামলা থেকে নাম কেটে দিবে। জুলাই গণ অভ্যুত্থানে ইফাত, সাগর ও রাসেল হত্যার মোট 3টি মামলা করা হয়। আইনজীবীরা বলছেন একটি চক্র মামলাগুলোর দলিল দস্তাবেজ আদালত থেকেই সংগ্রহ করে, পরে একই হত্যাকাণ্ডকে ভিন্ন ঘটনাস্থল দেখিয়ে করা হয় মামলার আবেদন। জিয়ার শাখা থেকে আমি যদি বলি এই মামলাটার কপি আমাকে দেন বা আমার ফটোকপি লাগবে, আমি ওইখান থেকে ওনারা আমার ফটোকপি দেবে, ওইখান থেকে ফটোকপিটা নিয়ে আমি শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটটা আমি নিব, নেওয়ার পরে ওই মেডিকেল সার্টিফিকেট দিয়ে আরেকটা মামলা করে। অভিযুক্ত 3টি মামলারই বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জোবায়ের আল মাহমুদ। ভুয়া নথিপত্র দিয়ে মামলা দায়েরের জন্য তার কাছে ব্যাখ্যা চান আদালত। বাদীর ভুয়া এনআইডি জমা দেওয়া সহ মিথ্যার আশ্রয় নিলেও তা বুঝতে পারেননি বলে দাবি এই আইনজীবীর। এইরকম লোক বাংলাদেশে একজন বলতে পারবে ওটা তো মামলাই হাতে হয়নি। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মামলা করছি, তো বাদী উপস্থিত হইতে হওয়ার পরে মামলা খারিজ করে দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সকল মামলা সরকারের পক্ষ থেকে দায়ের হলে প্রতারক চক্রের উত্থান হতো না বলে মন্তব্য সিনিয়র আইনজীবীর। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে যদি সঠিক তথ্য নিয়ে মামলা করা হতো তাহলে আজকে এই চাঁদাবাজিটা চলতো না। প্রত্যেক এলাকায় কারা কারা খেলতেছে, কারা কারা মামলা দিচ্ছে, এরা সবাই ওপেন সিক্রেট। এটা মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি বন্ধ করতে জুলাই আন্দোলনের মামলা ও গ্রেফতারের বিষয়ে তদন্তের পরামর্শ দেন তিনি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আর্থিক খাতকে রাজনীতিকীকরণের চরম ফলাফল আর জরাজীর্ণ পরিস্থিতি উন্মোচনের বছর 2025। একদিকে কার্পেটের নিচে থাকা 6.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ, অন্যদিকে আমানতকারীদের আমানত ব্যাংকে ফেরানোর নিশ্চয়তা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাধা বিপত্তি পেরিয়ে রাষ্ট্রের অধীনে হয়েছে প্রথম শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকের সূচনা। বিনিয়োগ মন্থরতায় বেসরকারি খাতে ব্যাংকের ঋণ বিমুখিতা আর রেমিটেন্স বাড়িয়েছে রিজার্ভ, কমেছে মূল্যস্ফীতি। এই প্রথম সরকারের ঝুলিতে যুক্ত হয়েছে একটি ইসলামী ব্যাংক। একই সাথে 5টি ইসলামী ব্যাংকের অবসায়নও ঘটেছে। বছরের সবচেয়ে আলোচিত ব্যাংকটি দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে 20,000 কোটি টাকা মূলধন যোগান দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যাত্রা শুরু করে। 75 লাখ আমানতকারী আর 1,47,000 কোটি টাকা খেলাপি ঋণের চাপ নিয়ে। প্রথমে এটা সরকারি ব্যাংক, কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই। রাজনৈতিক বিবেচনায় ছাড় দেয়ায় বছর শেষে 6.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে বিব্রত ব্যাংক খাত। 2 দফায় বিশেষ নীতি সহায়তায় ঋণ খেলাপির তালিকা থেকে নাম কাটাতে ও নির্বাচনী ছাড়পত্র পেতে হাজার খানেক রাজনৈতিক ব্যক্তি, শিল্পগোষ্ঠী ও ব্যবসায়ী বাংলাদেশ ব্যাংকের দুয়ারে। ফলে খেলাপি অর্থ ব্যাংকে ফেরানোর দৌড় নতুন বছরে ব্যাংকগুলোকে পরীক্ষায় রাখবে। এস আলম সহ খেলাপিদের সম্পদ জব্দ করা ও অর্থ পুনরুদ্ধারের চ্যালেঞ্জের সাথে যোগ হবে পাচার হওয়া অর্থ ফেরত আনার চ্যালেঞ্জ।
এদিকে সংস্কারের মৌসুম জুড়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদের হারে কঠোর অবস্থানে ছিল বাংলাদেশ ব্যাংক। 10.89% দিয়ে শুরু হওয়া মূল্যস্ফীতির বছর শেষ প্রান্তে দাঁড়ায় 8.29%। সুদের হারের কঠোরতা ও রাজনৈতিক সরকারের অপেক্ষার ফলে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ রেটে ছিল টানা পতনমুখী। 2025-এ ব্যাংক খাতের ধারাবাহিকতা এগিয়ে রেখেছে রেমিটেন্স যোদ্ধারা। ফলে বাজারে ডলারের তারল্য বেড়ে যাওয়া ঠেকাতে $2.87 বিলিয়ন তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে রিজার্ভ ছাড়িয়ে যায় $27.87 বিলিয়ন। 2025-এ এসএমই খাতে ঋণ ছাড়ে লক্ষ্য পূরণ করতে পারেনি বেশিরভাগ ব্যাংক। ফলে ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা প্রতিষ্ঠানগুলোকে মাইক্রোক্রেডিটের সক্ষমতার পরীক্ষায় ফেলে দিবে নিঃসন্দেহে। চলতি বছর সীমিত ও নিয়ম রক্ষার বাজেটের অর্থ যোগানে ব্যাংক ঋণ কমিয়ে ট্রেজারি বন্ডে ঝুঁকেছে সরকার। তবে নতুন সরকার আসলে পাওয়া যাবে প্রত্যাশিত IMF-এর 2 কিস্তি। ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে ব্যাংকের সংকটকালীন পুনরুদ্ধার বা অবসানের প্রক্রিয়া সহজ করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 ও আমানত বীমা 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ করার সিদ্ধান্ত নেওয়া হয় আমানতকারীদের স্বার্থে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব যুক্তরাষ্ট্রের। আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদেরও পাশে যান জেলেনস্কি। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ওডেসায় নিহত 8 জন। রেলওয়ের ইঞ্জিন সংকটের বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটের কন্টেইনার পরিবহন। প্রতিদিন 4টি ইঞ্জিনের মাধ্যমে অন্তত 200 কন্টেইনার পরিবহনের প্রয়োজন হলেও পাওয়া যাচ্ছে মাত্র 1টি ইঞ্জিন। এ অবস্থায় কমলাপুর আইসিডিগামী কন্টেইনারের জটলা বাঁধছে চট্টগ্রাম বন্দরের আশপাশের এলাকায়। আর এতে নানামুখী জটিলতায় পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্য। শাখাউত টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 875 টিউএস ধারণ ক্ষমতা চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে ঢাকা কমলাপুরগামী কন্টেনার রয়েছে 1000-এর বেশি। আবার ইয়ার্ডে জমিয়ে না রেখে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে এনে রেখেছে আরও অন্তত 200 কন্টেনার। মূলত ইঞ্জিন সংকটের মুখে ঢাকায় পাঠাতে না পেরে এই কন্টেনার জট এড়াতে পর্যাপ্ত র্যাকের পাশাপাশি 4 থেকে 5টি ইঞ্জিনের চাহিদা থাকলেও পাওয়া যাচ্ছে মাত্র 1টি ইঞ্জিন। এই অবস্থায় ট্রেনের সংখ্যা বাড়াতে রেলওয়ে পূর্বাঞ্চলে একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। শুধুমাত্র পরিবহন জটিলতার কারণে, সংকটের কারণে আমদানিকারকরা যথাসময়ে তাদের কন্টেনারটা ডেলিভারি নিতে পারে না। তো সেজন্য আমরা রেল কর্তৃপক্ষকে বারবার পত্র দিয়ে যাচ্ছি। প্রতিদিন ঢাকা চট্টগ্রাম রুটে অন্তত 200 কন্টেনার পরিবহনের লক্ষ্যমাত্রা থাকলেও তা কোনোভাবেই 50টির বেশি হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ঢাকা আইসিডিগামী কন্টেনার রাখার ধারণ সক্ষমতা অতিক্রম করায় অন্তত 200 কন্টেনার এনে রাখা হচ্ছে সিজিপিওয়াই সহ উন্মুক্ত স্থানে। এর ফলে আমদানি রপ্তানি পণ্যের যেমন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, ঠিক তেমনি প্রকৃত সময়ে পণ্য বুঝে পাচ্ছেন না আমদানিকারকরা। একদিকে রেলপথে কন্টেনার ডেলিভারিতে 6 থেকে 7 দিন সময় লাগছে, অন্যদিকে সড়কপথে কন্টেনার পরিবহন বাড়তে থাকায় সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজটের। এভাবে যদি ক্রমান্বয়ে কমতে থাকে তাহলে কিন্তু আমাদের যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট ঢাকা চিটং করে থাকি সেটা কিন্তু অনেকাংশে হ্রাস পাবে এবং যে আমাদের খরচও বৃদ্ধি পাবে। এমনিতে বহরে প্রয়োজনীয় ইঞ্জিন না থাকায় যাত্রীবাহী ট্রেন চালাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে পূর্বাঞ্চল। তার সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে কন্টেনার এবং জ্বালানি তেলবাহী ট্রেন চালাতে অতিরিক্ত ইঞ্জিনের চাহিদা। এই নিয়ে চরম বেকায়দা রয়েছে রেলওয়ে পরিচালন বিভাগ। কন্টেনারের ফ্লোয়ের কারণে এই যে বলছে যে ইঞ্জিন জট, কন্টেনারের জট লেগে আছে, আসলে তুলনামূলক যে কোনো সময়ের চেয়ে এখন কন্টেনার ফ্লোটা বেশি, সেই তুলনায় আমাদের ইঞ্জিন সরবরাহটা সেই হারে বাড়ে নাই। আইসিডিগামী 500 থেকে 700 কন্টেনার নিয়ে আরও কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ। আওয়ামী লীগ শাসনামলে র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক বর্তমান 14 সেনা কর্মকর্তার বিচার শুরু হবে কিনা আজ জানা যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানি ও আদেশের দিন ধার্য রয়েছে। এই মামলায় গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে হাজির করা হবে ট্রাইব্যুনালে। গত 3 ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম, নির্যাতনের বিভৎস চিত্র তুলে ধরেন।
তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়ে শুনানি করেন। এদিকে রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও 2 কর্মকর্তা সহ 4 জনের পক্ষেও আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা। এ মামলায় রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম গ্রেফতার রয়েছেন। আজ থেকে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবার 1884 আসনের বিপরীতে 7টি ইউনিটে পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় 2,19,399 শিক্ষার্থী। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসাইন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই প্রথম শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা। আজকে সি ইউনিটের পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সকাল 9টা থেকে, চলবে বিকেল 4:15 পর্যন্ত। আমরা যতটুকু জানতে পেরেছি এই সি ইউনিটের মোট 6টি পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম 3টি পর্ব অর্থাৎ সেশনে 1 ঘন্টা করে যে সেশন নির্ধারণ করা হয়েছে, তাদের 3টি পর্বে নারী শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। একই সাথে বাকি 3টি সেশনে পুরুষ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। একই সাথে যেটি বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল পরীক্ষার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। একই সাথে 25-26 সেশনে শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা মোট 7টি ইউনিটে পরীক্ষা দিবে। মোট 1884টি আসনের বিপরীতে 2,19,399 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সবচেয়ে বেশি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ডি ইউনিটের পরীক্ষায়, যেখানে জীববিজ্ঞান বিভাগে প্রায় 310টি আসনের বিপরীতে প্রায় 70,000 পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এই ইউনিটে 426 জনের আসনের বিপরীতে 60,000 পরীক্ষার্থী অংশ নেবে। এছাড়াও পরীক্ষার বিষয়ে বিস্তারিত প্রশাসনের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, নিরাপত্তা নিশ্চিতকরণ করা হয়েছে। প্রক্টর বলেছেন যে 44 জন সদস্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যারা পরীক্ষা দেখভাল করবেন এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে তারা থাকবেন। একই সাথে রয়েছে পুলিশ, ট্রাফিক পুলিশ, আনসার, গোয়েন্দা সংস্থার সদস্য সহ জরুরি চিকিৎসা সেবা ব্যবস্থাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। একই সাথে আজকে যে সি ইউনিটের পরীক্ষা হচ্ছে, সেই সি ইউনিটের পরীক্ষায় প্রায় 46,000 শিক্ষার্থী অংশ নেবেন এবং আজকে অনুষ্ঠিত হবে 6টি পর্বে পরীক্ষা এবং সি ইউনিটের পরীক্ষা শেষে আগামীকাল অনুষ্ঠিত হবে C1 ইউনিটের পরীক্ষা এবং সেখানেও সকাল 9টা থেকে বিকেল 4:15 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানতে পেরেছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা সম্পর্কে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউরোপকে নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে 9,000 কোটি ইউরো অর্থায়নের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে আলোচনার মধ্যেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ওডেসায় 8 জন নিহত হয়েছেন, আহত অন্তত 27 জন। গুরুত্বপূর্ণ বন্দর ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলায় বিদ্যুৎহীন হয়ে পড়ে 20 লাখেরও বেশি মানুষ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। বিগ ব্যাশ মাতাতে আবারও মাঠে নামছেন রিশাদ হোসেন। আজ দুপুর 2:15 মেলবোর্ন রেনেগেটসের মুখোমুখি হবে তার হোবার্ট হারিকেন্স। চলতি মৌসুমেই বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদের। বাংলাদেশি স্পিনারের ওপর আস্থা রেখেছেন দলটির মেন্টর রিকি পন্টিং। এরই মধ্যে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে 2টি ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ। প্রথম ম্যাচে 18 রান দিলেও উইকেট পাননি। দ্বিতীয়টায় 33 রান দিয়ে 3 উইকেট শিকার করেছেন রিশাদ। স্টাম্প টু স্টাম্প বোলিং আর এক্সট্রা বাউন্সে নজর কেড়েছেন টাইগার লেগ স্পিনার। মেলবোর্ন রেনেগেটসের বিপক্ষেও দারুণ পারফরমেন্স উপহার দিতে চান তিনি। 8 দলের আসরে 2 ম্যাচে 1 জয় আর 1 হারে পয়েন্ট টেবিলে 7 নম্বরে আছে হোবার্ট। সুদিন ফেরাতে মরিয়া হারিকেন্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সুদানের শহীদ 6 সেনা সদস্যকে শেষ বিদায়। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত। নিজ নিজ গ্রামের বাড়িতে সামরিক মর্যাদায় হবে দাফন। বিপ্লবীদের খুন করে চেতনা দমন করা যায় না, হাদির কবর জিয়ারত শেষে জামায়াত আমির। ফেব্রুয়ারিতেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা। এবং জুলাই অভ্যুত্থান নিয়েও প্রতারক চক্রের মামলা বাণিজ্য। আদালত থেকে নথি চুরি করে 3 ভুয়া অভিযোগ। চাঁদাবাজের কথা জানিয়ে জনপ্রতিনিধির সাক্ষ্য।
এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ রাইসা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।